হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক 2026 ফোর্থ সেমিস্টার, উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 সাজেশন দর্শন। দর্শন বিষয়ে আজকে আমি সাজেশন দেব। তাহলে আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 ফিলসফি সাজেশন নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে সেমিস্টার 4 পরীক্ষা দিচ্ছ, যাদের ফিলসফি সাবজেক্ট রয়েছে তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে আমার এই ভিডিও। আজকের এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরব যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় কমন পাবে। তাই বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 সেমিস্টার 4 সাজেশন বিষয় দর্শন অর্থাৎ ফিলসফি সাজেশন নিয়ে আলোচনা করব। একেবারে নিউ সিলেবাস, যারা শুধুমাত্র সেমিস্টার 4-এ পরীক্ষা দিবে, ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিবে তাদের জন্য। তো এই শেষ মুহূর্তের সেরা সাজেশন, শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন, নাম্বার 1 সাজেশন। এই সাজেশনের বিকল্প নেই। এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমার প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নাও, দেখবে এই প্রশ্নগুলো পরীক্ষায় কমন পাবে। তাহলে উপরে লিখে নাও, উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 সাজেশন দর্শন অবলিক দিয়ে লেখো ফিলসফি। ঠিক আছে, বা দ্বাদশ শ্রেণী লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক এটা লিখলেই হলো, বা ক্লাস 12 সেমিস্টার 4। ঠিক আছে, তাই ইউনিট 1 ফিলসফি ইউনিট 1 সত্তাপেক্ষক বলে একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায় থেকে 2-3-এর যে প্রশ্নগুলো আসতে পারে, আমি এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা লিখে নাও। নাম্বার 1, সাংকেতিক বা প্রতীকী যুক্তিবিজ্ঞান কাকে বলে? সাংকেতিক বা প্রতীকী যুক্তিবিজ্ঞান কাকে বলে? নেক্সট কোশ্চেন, যৌগিক বচন কাকে বলে? উদাহরণ দাও। যৌগিক বচন কাকে বলে? উদাহরণ দাও। গ্রাহক কি? ধ্রুবক কি? বচন গ্রাহক বলতে কি বোঝায়? বচন গ্রাহক বলতে কি বোঝায়? গ্রাহক কি? ধ্রুবক কি? এর পরের প্রশ্ন, সত্তাপেক্ষ বচন কাকে বলে? একটি উদাহরণ দাও। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত বলতে কি বোঝো? বৈকল্পিক বচন কাকে বলে? উদাহরণ দাও। নিবেশন দৃষ্টান্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈকল্পিক বচন কাকে বলে? উদাহরণ দাও। অবিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝায়? এই ধরনের প্রশ্ন কিন্তু পড়তে হবে। তার সঙ্গে পড়বে নিষেধক বচন কাকে বলে? একটি নিষেধক বচনের সত্যমূল্য কখন সত্য হয়? পড়তে হবে সংযোগিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? সংযোগিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? বিসংবাদী ও অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি করে উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, প্রতীকী যুক্তিবিজ্ঞানে গ্রাহক প্রতীক ও স্থায়ী সংকেত বা ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রতীকায়িত করো। হয় রাম নয় শ্যাম আসবে, এগুলোকে প্রতীকায়িত করতে হবে। তারপরে এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। তারপরে সত্যমূল্য নির্ণয় আসবে এই অধ্যায় থেকে। সত্যমূল্য, যদি পি সত্য হয় তবে পি ভেল কাল পি এর সত্যমূল্য কী হবে? এই ধরনের প্রশ্ন। যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তবে কাল পি ভি কাল কিউ এর সত্যমূল্য কী হবে? ভেল কাল কিউ এর সত্যমূল্য কী হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো জাস্ট আমি কয়েকটা বললাম। তারপরে এই ধরনের প্রশ্ন যখন পড়বে তার সঙ্গে একটু মিলিয়ে পড়তে হবে। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? শূন্যগর্ভ শ্রেণী ও অশূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? শূন্যগর্ভ শ্রেণী ও অশূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? উদাহরণ দাও। জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন? ভেন চিত্রে প্রকাশ করো। সঙ্গে বুলীয় লিপি উল্লেখ করতে হবে। সকল অ
এজ হয় পি, বা কোনো কোনো এজ হয় অপি, ভূত নেই বা ভূত আছে, সাদা কাক আছে, সাংবাদিকরা সবাই উপস্থিত আছেন, এই ধরনের প্রশ্ন ভেনচিত্র আকার দিতে হবে এবং বুলীয় ভাষ্য আকার দিতে হবে। বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র এই ধরনের প্রশ্ন কিন্তু বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আসবে। তার প্রথমে বললাম সত্তাপেক্ষক, তারপরে আস্তে আস্তে যে নিরপেক্ষ বচনের যে বুলীয় ভাষ্য, এখান থেকে বচনাকার কাকে বলে উদাহরণ দাও, শতসত্ত্ব বচনাকার কাকে বলে, পরতসাধ্য বচনাকার কাকে বলে, নির্দেশক স্তম্ভ কী, ফল স্তম্ভ কী, ফল স্তম্ভ কী, এরপরে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী অশূন্যগর্ভ শ্রেণী এগুলো পড়তে হবে। জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন, ভেনচিত্রে প্রকাশ করো সঙ্গে বুলীয় লিপি। এরপরে সত্য সারণী, সত্য সারণী, শতসত্য শতমিথ্যা ও আপত্তিক বচনাকার কাকে বলে উদাহরণসহ লেখো। সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য বা বচনের প্রকৃতি নির্ণয় করো, এরকম কিছু থাকবে। পি, পি নাল কিউ, তারপরে ব্র্যাকেট দেওয়া থাকবে, তারপরে কাল কিউ নাল কাল পি পি, এগুলো এগুলো কী করতে হবে, সত্যমূল্যের বচনের প্রকৃতি নির্ণয় করতে হবে। পি ডট কিউ সমান সমান পি ভেল কিউ, এগুলো এগুলো খুব কমন। পি ভেল কাল পি শতসত্য প্রমাণ করো, এই ধরনের প্রশ্নগুলো পড়তে হবে। এরপরের প্রশ্ন কি, যেগুলো পড়বে এগুলো পড়বে সত্য সারণীর থেকে সত্যমূল্য নির্ণয় করা আসবে। সত্যমূল্য, যদি এ বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা হয় তবে এ ডট এক্স নাল বি এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন কিন্তু সত্যমূল্য থেকে হতে পারে। এরপরে কারণ চ্যাপ্টার থেকে পড়বে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, শর্ত কাকে বলে, মিলের মতে শর্ত কয় প্রকার ও কী কী, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, কারণ ও শর্তের পার্থক্য আর আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, পর্যাপ্ত শর্ত কাকে বলে উদাহরণ দাও, মিল প্রদত্ত কারণের সংজ্ঞা দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়। আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্তের পার্থক্য, কারণ ও শর্তের পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে, যে প্রশ্নগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরব, যে কারণ হলো সদর্থক ও নৈর্থক শর্তের সমষ্টি, মিলকে অনুসরণ করে ব্যাখ্যা করো। বহুকারণবাদ বলতে কি বোঝো, বহুকারণবাদ কি গ্রহণযোগ্য, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য উদাহরণসহ, এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য পড়তে হবে। এরপরে পড়বে বৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তি কি কি, বৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তি কি কি, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে দুটি পার্থক্য, উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো, উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো, উদাহরণসহ অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য, গ্যারান্টি দুটো পার্থক্যের মধ্যে একটা আসবে। একটা বললাম উদাহরণসহ অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য, একটা বললাম বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে একটা আসবে কারণ ও শর্তের পার্থক্য, আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, কমন প্রশ্ন। তারপর হচ্ছে নির্দেশক স্তম্ভ, ফল স্তম্ভ, আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি কী, আর হচ্ছে নিবেশন দৃষ্টান্ত কী, ঠিক আছে, এগুলো পড়তে হবে। প্রকৃতির একরূপতা নীতি বলতে কী বোঝো, সামান্যীকরণ কী, সামান্যীকরণ কী, প্রকৃতির একরূপতা নীতি বলতে কী বোঝো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, এগুলো বলছি। শূন্য গর্ভশ্রেণী অশূন্য গর্ভশ্রেণী এগুলো বললাম। জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন, তারপরে অ্যারিস্টটলের চতুর্বর্গ এগুলো পড়তে হবে, এগুলো তোমাদের পড়ে নিতে হবে। অ্যারিস্টটলের চতুর্বর্গটা এখানে না পড়লেও চলবে, ঠিক আছে, এখানে না পড়লেও চলবে সেটা। এরপরে পড়তে হবে আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অবরোহ ও আরোহ অনুমানের মূল পার্থক্যগুলি লেখো, টিকা লেখো দুটি, আরোহমূলক লাভ বা প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকারণ নীতি, সামান্যীকরণ, সামান্যীকরণ কী বা টিকা লেখো সামান্যীকরণ, আর আরোহমূলক লাভ, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেগুলো বললাম কার্যকারণ থেকে, কারণ হলো সদর্থক ও নৈর্থক শর্তের সমষ্টি, মিলকে অনুসরণ করে ব্যাখ্যা দাও। আর বহুকারণবাদ বলতে কি বোঝায়, বহুকারণবাদ কি গ্রহণযোগ্য, আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, এগুলো পড়বে। এরপরে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি একটু বলছি, তোমরা এগুলো পড়ে নাও, এগুলো পড়ে নেবে। মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো,
ব্র্যাকেটে লেখা থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। আবারও বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। মিলের অন্যয়ী পদ্ধতি, মিলের অন্যয়ী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। পরের প্রশ্ন, মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। তাহলে অন্যয়ী পদ্ধতি একটা, ব্যতিরেকী পদ্ধতি একটা, দুটো প্রশ্ন। তারপরে বলছি মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। তাহলে মিলের অন্যয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পড়বে। আর একটা হচ্ছে অন্যয়ী ব্যতিরেকী, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। এরপরে যেটা বলবো, সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, যে রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তিনি কিভাবে ধর্মের সঙ্গে মানবতাবাদের যোগ ঘটিয়েছেন। পরের প্রশ্ন, মানুষের ধর্ম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন, পড়তে হবে। জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য, জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য। মানবতাবাদ সম্পর্কে, মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণ করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি আলোচনা করো। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পড়তে হবে। এরপরে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে পড়বে বিবেকানন্দের কর্মযোগ এবং নিষ্কাম কর্ম এর ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর, বিবেকানন্দের মতে সেবার তাৎপর্য কী, শিব জ্ঞান ও জীব সেবা ব্যাখ্যা করো। এগুলো স্বামী বিবেকানন্দ থেকে পড়তে হবে। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগ এবং নিষ্কাম কর্ম এর ধারণাটি ব্যাখ্যা করো। এরপরে পড়বে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য, কর্মযোগ বলতে কি বোঝায়, সকাম কর্ম নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য, পড়তে হবে বিবেকানন্দের মধ্যে কর্তব্য কী, পড়তে হবে স্বামী বিবেকানন্দের কর্মযোগের দার্শনিক চিন্তাভাবনা ব্যাখ্যা করো, বা পড়তে হবে গীতার কর্মযোগের তত্ত্ব আলোচনা করো, গীতার কর্মযোগের তত্ত্ব আলোচনা করো। এরপরে মহাত্মা গান্ধীজি থেকে কী পড়বে, গান্ধীর অহিংসা নীতির ব্যাপক অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো, গান্ধীর অহিংসা নীতির ব্যাপক অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। অহিংসা ও সত্যের সম্পর্ক কী, সত্যাগ্রহ বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন, অহিংসা সত্যাগ্রহের সম্বন্ধ লেখো, সর্বোদয়ের ধারণাটি সংক্ষেপে লেখো। গান্ধীজির মতে সত্য অহিংসা বলতে কী বোঝো, গান্ধীজির অহিংসার গুরুত্ব, গান্ধীজি কীভাবে অহিংসার নীতিটির ব্যাখ্যা করেছেন তা সমালোচনা সহ আলোচনা করো। গান্ধীজির অহিংসার নীতির উৎস, স্বরূপ ও গুরুত্ব আলোচনা করো। এগুলো গান্ধীজি থেকে পড়তে হবে, গান্ধীজির অহিংসা নীতির উৎস, স্বরূপ আর গুরুত্ব, আর গান্ধীজি কীভাবে অহিংসা নীতিটির ব্যাখ্যা করেছেন, তা সমালোচনা সহ আলোচনা করো। তাহলে একদিকে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি, তিনটা থেকে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর মিলের পরীক্ষণমূলক পদ্ধতি থেকে যেটা বললাম, অন্যয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন, অন্যয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন বা অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি, তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। আর একদিকে মহাত্মা গান্ধীর থেকে যেটা পড়তে হবে, যে অহিংসা নীতির উৎস, স্বরূপ, এগুলো পড়তে হবে, গুরুত্ব। তারপরে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে যে দার্শনিক চিন্তাভাবনা, এটা পড়তে হবে। আর স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এটা পড়তে হবে, দার্শনিক চিন্তাভাবনা। এগুলো ভালো করে পড়বে। সকাম কর্ম নিষ্কাম কর্মের পার্থক্য, সকাম কর্ম নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য ভালো করে পড়বে। প্রকৃতির একরূপতা নীতি, সামান্যীকরণ, আরোহমূলক লাভ, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্য শ্রেণী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। উপমা যুক্তি কাকে বলে, মন্দ উপমা যুক্তি কাকে বলে, বৈশিষ্ট্য, উপমা যুক্তির মানদণ্ড, এগুলো পড়তে হবে। ভালো করে পড়ে যাবে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় কমন পাবে। তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো উচ্চ মাধ্যমিক 2026 4th সেমিস্টার সাজেশন দর্শন ফিলোজফি সাজেশন বলা হলো 2026 4th সেমিস্টার ফাইনাল সাজেশন। যাদের ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, এই বিষয়গুলোই তোমাদের পড়তে হবে। সেমিস্টার 4 একেবারে নিউ সিলেবাস অনুসারে
যারা সেমিস্টার 4-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হলো উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ফিলসফি সাজেশন। যারা ফিলসফি নিয়ে চিন্তায় ছিলে এতদিন, তাদের আর আজকের এই ভিডিও দেখার পর তাদের আর কোনো চিন্তার বিষয় নেই। এই প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে। বুলীয় ভাষ্য, ভেনচিত্র, সত্যমূল্য নির্ণয়, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে। যেগুলো বললাম এগুলো ভালো করে পড়ে নিও, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, একটা ব্রহ্মাস্ত্র তোমাদের হাতে তুলে দিলাম। এই প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষা দিতে যাও, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। অবশ্যই এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।